ওয়েল মাই ফ্রেন্ডস, আজ আমরা কার সিকনেস বা মোশন সিকনেস বা ট্রাভেল সিকনেস নিয়ে আলোচনা করব, যেটা মধ্যে কথায় বলতে গেলে গাড়িতে উঠলে গা গোলানো বা গা গোলানো বা বমি বমি ভাব বা বমি পাওয়া। যারা আমার একজন ফলোয়ার উনি রিকোয়েস্ট করেছিলেন যে স্যার গাড়িতে উঠলেই গা গোলানো ভাব বা বমি পাই, তো এটা নিয়ে কিছু মেডিসিন সম্পর্কে আলোচনা করুন, এটা কেন হয় এটা সম্পর্কে ডিটেলসে একটু আলোচনা করুন। তো তিনার রিকোয়েস্টেই এই ভিডিওটা হচ্ছে। তো আপনারাও যদি কোনো বিষয়ে ভিডিও জানতে চান, কোনো টপিক নিয়ে জানতে চান বা কোনো বিষয়ের উপরে আপনারা জানতে চান, কমেন্ট করবেন, অবশ্যই আমি আপনাদের টপিক্সের উপরে ভিডিও বানিয়ে দেবো। হয়তো একটু ডিলে হতে পারে, বিভিন্ন টাইপের কাজের জন্য সেটা একটু ডিলে হতে পারে, ভিডিও রেকর্ড করা সবসময় পসিবল হয় না, কিন্তু এটা একটু দেরিতে হলেও অবশ্যই আমি সেই টপিক্সের উপর আলোচনা করে দেবো বা আলোচনা করব। তো হোয়াট ইজ মোশন সিকনেস, হোয়াট ইজ ট্রাভেল সিকনেস বা কার সিকনেস কী, সেটা কি বললাম। মোশন সিকনেস যখনই আমাদের মোশন হচ্ছে, শরীরের মুভমেন্ট হচ্ছে, তখনই এই প্রবলেমটা হচ্ছে। কার সিকনেস গাড়িতে গেলে হচ্ছে বা ট্রাভেল, এনি টাইপ অফ ট্রান্সপোর্টেশন, সেটা বিভিন্ন টাইপের হতে পারে। সেটা কারো নৌকায় গেলে হতে পারে, কারো জাহাজে গেলে হতে পারে, কারো বিমানে গেলে হতে পারে, বা কারো বাসে গেলে হতে পারে, কারো ট্রেনে গেলে হতে পারে। যত টাইপের ট্রান্সপোর্ট আছে, কারো এমনি পার্সোনাল প্রাইভেট কার, ফোর হুইলারে গেলে হতে পারে। তো এরকম টাইপের যত টাইপস অফ পার্সোনাল বা প্রাইভেট কার বা ট্রান্সপোর্টেশন আছে, সেই সমস্তগুলোতে গেলে যদি এরকম মুভমেন্ট, শারীরিক মুভমেন্টের জন্য যদি প্রবলেম হয় বা গা গোলায়, বমি ভাব পাই, তাই সেই কন্ডিশনটাকে বলা হয় কার সিকনেস, মোশন সিকনেস বা ট্রাভেল সিকনেস। এবং সেটা সম্পর্কে আজ আমরা ডিটেলস আলোচনা করবো এবং কী কী মেডিসিন আমাদের আছে সেটা নিয়ে একটু আলোচনা করব। তাহলে কী কী হয়, বেসিক যে সিমটম, দ্যার ইজ আ নট ফিলিং গুড, খুব একটা ভালো লাগছে না, কেমন একটা অস্বস্তি লাগছে, এরকম টাইপের সিমটম। এবং বিশেষ করে দ্য নশিয়া, গা গোলানো ভাব, তার সঙ্গে ভমিটিং, অনেক ক্ষেত্রেই বমি করে দেয়, এবং তার সঙ্গে হেডেক এবং সোয়েটিং, মাথার যন্ত্রণা থাকতে পারে, এবং তার সঙ্গে প্রচুর পরিমাণে ঘামছে, প্রচুর পরিমাণে মুখে লালা আসছে, স্যালাইভেশন হচ্ছে, এরকম টাইপের ডিউ টু দ্য রিপিটেড মোশন। কারণ এটা কেন হয়, আমাদের শরীরে আমাদের যে ইনার এয়ার, আমাদের চোখ, আমাদের নাক, আমাদের কান, আমাদের কানের ভিতরে আমাদের ভেস্টিবিউল বলে একটা অর্গান থাকে, এবং যেটা কিনা আমাদের বডির ব্যালেন্স মেনটেন করে। আমাদের সেরিবেলাম এবং আমাদের ভেস্টিবুলার ককলিয়া কানের ভিতরে থাকে, ইনার ইয়ার, সেটা এই দুটো আমাদের বডির ব্যালেন্স মেনটেন করতে পারে। আমরা যে ঠিক করে দাঁড়িয়ে আছি এখানে, এই জন্য কানের যদি কোনো প্রবলেম হয় কোনো পেশেন্টের ক্ষেত্রে, তারা কিন্তু মাথা ঘোরার কমপ্লেন নিয়ে আসে, ভার্টাইগো নিয়ে আসে, কারণ এটা আমাদের বডির ব্যালেন্স মেনটেন করতে সাহায্য করে। তো আমাদের বডি পার্টসের মধ্যে সেটা ইনার এয়ার হতে পারে, নোজ হতে পারে, আই হতে পারে। তো এগুলা কি হয়, আমাদের মানে এই যে মোশনটা, ডিরেক্ট মোশনটা আমাদের বডিতে যায়, সেন্ড অফ কনফ্লিক্টিং মেসেজ টু আওয়ার বডি, আমাদের ব্রেনে চলে যাচ্ছে। আমাদের ব্রেনে কিন্তু আমাদের এই ইনার ইয়ার থেকে শুরু করে আমাদের চোখ, আমাদের নাক, আমাদের কান, প্রত্যেকটা কিন্তু ব্রেনে একটা রিপিটেড বা একটা কনফ্লিক্টিং মেসেজ, কনফ্লিক্টিং মেসেজ আমাদের ব্রেনে সবসময় একটা মেসেজ দিচ্ছে, একটা ইরিটেট মেসেজ দিচ্ছে। এবং সেই কারণেই কিন্তু এরকম টাইপের প্রবলেম বা এরকম টাইপের গা গোলানো ভাব, বমি ভাব কিন্তু আসছে। দ্যাট ইজ দ্য বেসিক কজেশন অফ বেসিক কজেশন অফ দ্য ট্রাভেল সিকনেস, মোশন সিকনেস অর কার সিকনেস। তো এটা বেসিক্যালি বাচ্চাদের ক্ষেত্রে বেশি দেখা দেয়। 4 থেকে 10 বছরের বাচ্চাদের ক্ষেত্রে প্রায় হাফ অফ দ্য চিলড্রেন কিন্তু নাক ডাকে, এই গা গোলানো ভাব। আগের দিনের টপিকটা নাক ডাকা ছিল, তাই বারবার ওই কথাটাই চলে আসছে এখানে, এক্সট্রিমলি সরি। তো কি বললাম, চিলড্রেন আর প্রোন টু ডেভেলপ ফর কার সিকনেস। বাচ্চাদের ক্ষেত্রে এই গা গোলানো ভাব, বমি ভাবটা কিন্তু ম্যাক্সিমাম দেখা যায়, এবং গার্লসদের ক্ষেত্রে বয়েজের তুলনায় গার্লসদের একটু বেশি দেখা যায়, ছেলেদের তুলনায় মেয়েদের কিন্তু এই গা গোলানো ভাবটা অনেক বেশি থাকে। এবং 2 থেকে একটা অ্যানালিসিসে বা ডেটা অ্যানালিসিসে দেখা গেছে রেকর্ডে যে 2 থেকে 10 বছর যাদের বয়স, তাদের ক্ষেত্রে হাফ অফ দ্য চিলড্রেন, 100 জনের মধ্যে প্রায় 50 জনই এরকমভাবে তাদের কিন্তু এই ধরনের প্রবলেমে তারা সাফার করে। তাদের গাড়িতে উঠলেই তাদের গা গোলানো, বমি পাওয়া, এই টাইপের প্রবলেমে কিন্তু তারা সাফার করে। হোয়াট আর দ্য সিমটম ফর মোশন সিকনেস অর কার সিকনেস অর ট্রাভেল সিকনেস? সিমটমের মধ্যে যেটা বেসিক যে সিমটম, সেটা হচ্ছে নশিয়া। প্রথম যে সিমটম, দিস ইজ দ্য নশিয়া, গা গোলানো, একটা বমি ভাব, একটা অস্বস্তি। নাম্বার 2 ইজ দ্য ভমিটিং, বমি ভাব বা বমি করে ফেলা, ভমিটিং ইনক্রিজ। এবং নাম্বার 3 ইজ দ্য ইনক্রিজ স্যালাইভেশন, প্রচুর পরিমাণে মুখে লালা হচ্ছে, এবং ডিউ টু দ্য ইনক্রিজ স্যালাইভেশন পেশেন্ট কিন্তু ভমিট করে ফেলছে, বমি করে ফেলছে। তাহলে নশিয়া, ইনক্রিজ স্যালাইভেশন, ভমিটিং। এবং এরপরে যেটা আছে, দিস দ্য ফিলিং নট গুড, ভালো লাগছে না, একটা অস্বস্তি লাগছে,
ফিলিং নট গুড, ভালো লাগছে না, কেমন একটা অস্বস্তি লাগছে, এরকম টাইপের সিমটম কিন্তু পেশেন্টের থাকে। এবং তার সঙ্গে পেল স্কিন, পার্সপিরেশন, প্রচুর পরিমাণে ঘামতে শুরু করে পেশেন্ট, মাথা কপাল থেকে শুরু করে হাতের তালু পায়ের তালু এর প্রচুর ঘামতে শুরু করে। তার সঙ্গে মাথার যন্ত্রণা থাকতে পারে, ভার্টাইগো থাকতে পারে, ডিজিনেস থাকতে পারে, মাথা ঘোরা থাকতে পারে, চোখে একটা হালকা অন্ধকার দেখা, এরকম টাইপের সিমটমও কিন্তু পেশেন্টের থাকতে পারে। তো হোয়াট আর দ্য ট্রিটমেন্ট আফটার দ্যাট, এরপর আমরা আসি হোয়াট আর দ্য ট্রিটমেন্ট প্রসিডিওর, কী কী ট্রিটমেন্ট আছে এই মোশন সিকনেসের জন্য। তো মোশন সিকনেসের জন্য ট্রিটমেন্ট ফর দ্য ট্রাভেল সিকনেস ইন হোমিওপ্যাথি, তো হোমিওপ্যাথিক যেহেতু প্রথমে আমরা আসি দি অ্যালোপ্যাথিক মোড অফ ট্রিটমেন্টে, অবশ্যই খুব সিভিয়ার কেসের ক্ষেত্রে সেখানে অর্নেম বা বিভিন্ন টাইপের অ্যান্টিবায়োটিক যে ড্রাগসগুলো আছে সেগুলো নেওয়া হয় বিফোর ট্রাভেলিং। কিন্তু অ্যালোপ্যাথিক মোড অফ ট্রিটমেন্টে এটা কিন্তু কমপ্লিটলি কিওর হয় না, কোনো দিনই কমপ্লিটলি কিন্তু কিওর হয় না। ক্যান নট অকার এ কিওর অলওয়েজ, কোনো দিনই কমপ্লিটলি কিওর কিন্তু হয় না। কিন্তু আমরা যদি কনস্টিটিউশনাল হোমিওপ্যাথিক ট্রিটমেন্টে শরণাপন্ন হই বা একটা হোলিস্টিক অ্যাপ্রোচে বা ইন্ডিভিজুয়ালাইজেশন প্রসেসে যদি আমরা পেশেন্টের ট্রিটমেন্ট করি, তো ম্যাক্সিমাম ক্ষেত্রেই কিন্তু দেখা যায় যে ইমিডিয়েটলি তো পেশেন্টের সেই রিলিফটা হয় এবং তার সঙ্গে সঙ্গে একটা পার্মানেন্ট রিলিফও কিন্তু দেখা দেয়। এবং নিঃসন্দেহে হোমিওপ্যাথি ইজ এ ভেরি গুড এফেক্টিভ এবং পারফেক্ট টু ক্যারি অ্যান্ড হোয়েন ট্রাভেলিং। অবশ্যই এটাকে যেহেতু একটা সাইড এফেক্ট এর নেই, এবং সেই ক্ষেত্রে আমরা হোমিওপ্যাথিক ট্রিটমেন্টে শরণাপন্ন হওয়াটাই আমাদের বেস্ট। তো এরপর আমি আসি হোয়াট আর দ্য ইন্ডিকেটেড মেডিসিন ফর ট্রাভেল সিকনেস, কার সিকনেস অর মোশন সিকনেস, এর জন্য কী কী কনস্টিটিউশনাল হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট আমাদের আছে। তো ফার্স্ট যে মেডিসিনটা দ্যাটস দ্য অ্যাকোনাইটাম নেপেলাস। অ্যাকোনাইট সম্পর্কে আমরা জানি যে এক্সট্রিম ফেয়ার, এক্সট্রিম রেস্টলেসনেস, দ্য ট্রাই অফ রেস্টলেসনেসের মধ্যে ইজ ওয়ান অফ দেম। রাস্টক্স, আর্সেনিক, অ্যাকোনাইট, ট্রাই অফ রেস্টলেসনেস তার মধ্যে ইজ ওয়ান অফ দেম। এবং যাতে প্রচুর পরিমাণে পেশেন্ট রেস্টলেস এবং প্রচুর পরিমাণে ফেয়ার, ভয়, কোনো গাড়িতে ওঠার পরে যদি প্রচুর পরিমাণে ভয় পাওয়ার জন্য এবং তার ডিউ টু রেস্টলেসনেস যদি এরকমটা তার জন্য যদি প্রবলেম হয় এবং প্রচুর পরিমাণে জল তেষ্টা, ঠান্ডা জল খাওয়ার একটা ইচ্ছা যদি থাকে তার সঙ্গে, তাহলে অবশ্যই আমরা অ্যাকোনাইটাম নেপেলাস ইউজ করব। নাম্বার 2 মেডিসিন ইজ দ্য বোরাক্স। বোরাক্সের আমরা জানি বোরাক্সের যে একটা বেসিক সিমটম ডাউনওয়ার্ড মোশনে অ্যাগ্রাভেশন, ওপর থেকে ডাউনওয়ার্ড মোশন, ওপর থেকে নিচের দিকে নামছে, যেমন নাগরদোল্লা হতে পারে, বা ফ্লাইট যখন ল্যান্ড করছে এরকম টাইপের যে টাইম ডাউনওয়ার্ড মুভমেন্ট লাইক দ্য টার্বুলেন্ট অর সাডেন ড্রিপিং অফ দ্য প্লেন, হঠাৎ করে যখন একটা প্লেন নিচের দিকে এরকম নামতে শুরু করে বা প্লেন যখন ল্যান্ড করে, তাহলে তখন কিন্তু পেশেন্টরা যদি এরকম গা গুলোতে শুরু করে, বমি পায় বা পার্টিকুলার ওই টাইমে, তাদের ক্ষেত্রে কিন্তু এই বোরাক্স ইজ দ্য ভেরি গ্রেট মেডিসিন, বিশেষ করে এয়ার ট্রাভেলের ক্ষেত্রে। অ্যান্ড ফেয়ারফুলনেস এবং তার সঙ্গে নশিয়া এবং ডিজিনেস এবং এরকম টাইপের সিমটম যদি থাকে, বিশেষ করে ফ্লাইটের জন্য, বিশেষ করে এরোপ্লেন বা ফ্লাইটে যারা যাতায়াত করে তাদের ডাউনওয়ার্ড মোশনে যখন ল্যান্ড করছে, তাদের ক্ষেত্রে এটা খুব ভালো মেডিসিন যদি এরকম টাইপের, এবং তার সঙ্গে যদি প্রচুর পরিমাণে অ্যাংজাইটি এবং ডিস্ট্রেসফুল বা বিভিন্ন টাইপের কনফিউশন যদি থাকে, তাহলে বোরাক্স ইজ দ্য ভেরি গুড মেডিসিন। আমরা কি পোটেন্সিতে নেবো, অ্যাকোনাইট আমরা 200 পোটেন্সিতে নেবো, বোরাক্স আমরা 30 বা 200 পোটেন্সিতে নেবো। আমি প্রত্যেকটাই বলছি ডোজ কীরকমভাবে নেবো, প্রত্যেকটা ডিটেলস আমি বলে দিচ্ছি লাস্টে। সবাই কেউ স্কিপ করবে না, ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, আমি পুরো ডিটেলস বলে দেবো। এরপরে যে মেডিসিন দ্যাট ইজ দ্য ককিউলাস আমরা জানি ইজ এ ভেরি গুড অ্যান্টিমিউটিক ড্রাগ, আমাদের ক্ষেত্রে খুব ভালো একটা মেডিসিন। এবং ককিউলাসের যার কিনা সামান্য খাবারের গন্ধ, খাবারের দৃশ্য দেখলেও তার একটা গা গোলানো ভাব থাকে, বমি ভাব থাকে, এবং বিশেষ করে লং কার যেগুলো আছে, বাস রাইড বা সি সিকনেস, সমুদ্রে বা লম্বা বাস যেগুলো আছে বা লম্বা গাড়ি যেগুলো আছে, সেই সমস্ত জিনিসে যদি ক্যারি করার পরে যদি বা তাতে ট্রাভেল করার পরে যদি প্রবলেম থাকে, তো তাদের ক্ষেত্রে যেমন প্রচুর পরিমাণে নশিয়া যদি থাকে পেশেন্টের, তাতে স্যালাইভেশন হচ্ছে মুখে, এবং তার সঙ্গে গ্যাসের একটা সমস্যা, গ্যাস্ট্রিক ডিস্টারবেন্সেস, এবং প্রচুর বমি পাচ্ছে, কারণ দ্য সাইট অ্যান্ড স্মেল অফ ফুড টু মেক পারসন আনহেলদি অ্যান্ড টু ফর প্রিভেন্ট ভমিটিং, আমরা কিন্তু ককিউলাস খুব ভালোভাবে ইউজ করতে পারি। এবং দিস ইজ এ ভেরি গুড এফেক্টিভ মেডিসিন, বিশেষ করে লং কার যেগুলো আছে, বা সেটা বাস হতে পারে বা জাহাজ হতে পারে, সেই সমস্ত শিপ ট্রাভেলের ক্ষেত্রেও আমরা কিন্তু এটা ইউজ করতে পারি। আফটার দ্যাট দ্য নাক্স ভমিকা, অ্যানাদার ভেরি গুড মেডিসিন। নাক্স ভমিকা আমরা জানি যে ইনডাইজেশনের জন্য এবং আনএফেকচুয়ালনেসের জন্য ইজ এ ভেরি গুড মেডিসিন, যেখানে ইনডাইজেশন রিলেটেড নশিয়া
বদহজমের জন্য নশিয়া হচ্ছে, গা গোলানো ভাব হচ্ছে, যে খাবারের ঠিকঠাক হজম হয়নি বডিতে, খাবার ঠিকঠাক হজম হয়নি, বদহজম, তার জন্য যদি এরকম টাইপের নশিয়াটিক প্রবলেম থাকে, ডিউ টু দ্য ইনডাইজেশনের জন্য নশিয়া প্রবলেম থাকে, এবং পেশেন্ট প্রচুর পরিমাণে ওভার সেন্সিটিভনেস, এক্সট্রিমলি সেন্সিটিভ টু দ্য ফুড অর ড্রিঙ্কস, এক্সট্রিমলি সেন্সিটিভিটি টু দ্য ফুড অর ড্রিঙ্কস অ্যান্ড এক্সট্রিমলি ইরিটেবিলিটি, প্রচুর পরিমাণে পেশেন্টের রাগ এবং খাবারের প্রতি একটা এক্সট্রিমলি সেন্সিটিভিটি যদি পেশেন্টের থাকে, এবং এরকম টাইপের গা গোলানো ভাব, একটা কনস্টিপেশন, ইনডাইজেশন, প্রচুর পরিমাণ ইরিটেবিলিটি, অস্বস্তি, ইনফেকচুয়ালনেস, একবার পায়খানা হলো আবার মনে হচ্ছে আবার হবে, একবার বমি হলো তার কিছুক্ষণ পরে মনে হচ্ছে আবার হবে, কারণ বমি আর ভমিটিং ইজ এ নিউরোলজিক্যাল রিফ্লেক্স, এটা কিন্তু একবার হলে বারবার একটা রিপিটেড একটা হওয়ার চান্সেস কিন্তু থেকেই যায়। এটা আবার নাক্স ভূমিকার ক্ষেত্রে আরও এক্সেসিভ। তাহলে সেই সমস্ত ক্ষেত্রে আমরা যদি এই ধরনের সিমটমগুলো আমরা থাকে, তাহলে অবশ্যই আমরা নাক্স ভূমিকা ইউজ করবো। আফটার দ্যাট দ্য অ্যানাদার ভেরি গুড মেডিসিন ইজ দ্য পেট্রোলিয়াম। পেট্রোলিয়াম খুবই ভালো মেডিসিন, এবং কেন, বিশেষ করে সি সিকনেসের ক্ষেত্রে, সমুদ্রে যাওয়ার, সমুদ্র যারা ট্রাভেল করে, তো সি সিকনেসের ক্ষেত্রে জাহাজে যারা যাতায়াত করে তাদের ক্ষেত্রে, সিভিয়ার সি সিকনেসের ক্ষেত্রে কিন্তু পেট্রোলিয়াম ইজ এ ভেরি গুড মেডিসিন। আদার সিমটম কী কী থাকে, হেডেক থাকতে পারে, এবং নশিয়া, ফিলিং উইক, এমটি, একটা এমটি ফিলিং, স্টোমাক বা পাকস্থলীতে মনে হচ্ছে যে একটা এমটি ফিলিং, যেন ফাঁকা হয়ে গেছে, একটা এমটিনেস ফিলিং যদি থাকে, এবং তার সঙ্গে প্রচুর পরিমাণে মাথার যন্ত্রণা, ডিজিনেস, চোখে যেন ঠিকঠাক দেখতে পাচ্ছে না, মাথা ঘোরা ভাব, এবং প্রচুর ঘাম হচ্ছে, সোয়েটিং হচ্ছে, প্রচুর ভমিটিং হচ্ছে, এবং তার সঙ্গে কনফিউজড অ্যান্ড অ্যাংরি, অ্যাগ্রাভেশন হোয়েন হাংরি। এই নশিয়া, গা গোলানো ভাবটা যখন পেটে একটু খালি হয়ে যাচ্ছে, একটা এমটিনেস থাকছে, তখন কিন্তু আরও সিভিয়ার লেভেলে হচ্ছে, এবং এই সিমটমগুলো যদি থাকে সেই ক্ষেত্রে আমরা অবশ্যই পেট্রোলিয়ামের কথা ভাববো। আফটার দ্যাট দিস এ ভেরি গুড মেডিসিন, দিস দ্য ট্যাবেকাম। ট্যাবেকাম আমরা জানি এটা ইন্ডিয়ান টোবাকো থেকে, এবং সেটা খুব সিভিয়ার নশিয়া ডিউ টু দ্য ডিজিনেস অ্যান্ড কোল্ড ড্রিঙ্কস অ্যান্ড কোল্ড সোয়েট। ফোরহেডে যদি কোল্ড সোয়েট, ঠান্ডা ঘাম, মানে ডিউ টু দ্য অ্যাংজাইটি এবং ডিউ টু দ্য ডিজিনেস, এবং সিভিয়ার নশিয়া হচ্ছে, এবং তার সঙ্গে পেশেন্টের যদি কপালে, হাতে, বিশেষ করে কপালে একটা ঠান্ডা ঘাম যদি ডেভেলপ করে, এবং ওপেন এয়ার, খোলা হাওয়া বাতাসে গেলে একটু ভালো লাগছে, লাইক পালসিটিলা, এবং ফ্রেশ, কারণ খোলা বাতাসে ভালো লাগছে, ফ্রেশ লাগছে, বেটার লাগছে, ফ্রেশ এয়ারে বেটার লাগছে, ভালো লাগছে, তাহলে দ্য মেডিসিন ইজ ট্যাবেকাম। এবং ট্যাবেকামের আরও সিমটম যদি থাকে, যেহেতু খুব সিভিয়ার নশিয়ার জন্য যদি কোনো কারণে পেশেন্টের প্যালপিটেশন শুরু হয়ে যায়, হার্টে বুক ধরপড় করা, প্যালপিটেশন যদি পেশেন্টের শুরু হয়ে যায়, তো সেই সমস্ত ক্ষেত্রেও কিন্তু একটু চোখ বন্ধ করলে, একটু নর্মাল চুপচাপ থাকার কথা, পেশেন্ট সবসময় চেষ্টা করছে যে একটু চুপচাপ থাকতে, কোনো মুভমেন্ট নেই, কোনো নড়াচড়া নেই, এবং তার সঙ্গে একটু ফ্রেশ এয়ার নিতে। যদি একটু চুপচাপ থাকলে বা ফ্রেশ এয়ার নিলে পেশেন্টের ভালো লাগে, এবং তার সঙ্গে প্রচুর পরিমাণে বুক ধরপড় করা, প্যালপিটেশন এবং সিভিয়ার নশিয়া, তাহলে এই সমস্ত সিমটম যদি থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা ট্যাবেকামের কথা কিন্তু ভাবতে পারি। আফটার দ্যাট দ্য অ্যানাদার ভেরি গুড মেডিসিন যে ইপিকাক। ইপিকাককে না বললে এটা আজকের ডিসকাশনটা অসম্পূর্ণ থেকে যাবে। ইপিকাক কেন, যদি পারসিস্টেন্ট নশিয়া, আমাদের যত অ্যান্টিমিটিক ড্রাগ আছে তার মধ্যে টপ গ্রেডেড ড্রাগ হচ্ছে ইপিকাকুনহা। যদি কনস্ট্যান্ট এরকম নশিয়া থাকে, ভমিটিং, এবং এটা একটাই সিমটম ইপিকাকের, খুব টিপিক্যাল সিমটম, দের ইজ আ এক্সট্রিমলি পারসিস্টেন্ট নশিয়া, ভমিটিং ডাজ নট রিলিভ। পারসিস্টেন্ট নশিয়া, সবসময় একটা বমি ভাব আছে, একটা বিরক্তিকর বমি ভাব আছে, কিন্তু বমি থেকে তার রিলিফ হচ্ছে না। কন্টিনিউয়াস একটা বমি ভাব আছে, কিন্তু বমি হয়ে গেলেও কিন্তু তার যে রিলিফ হবে, তার যে প্রবলেমগুলো কমবে, এইটা কিন্তু তার হচ্ছে না। তার মানে প্রবলেম কিন্তু থেকেই যাচ্ছে। তো এটা কিন্তু মাথায় রাখতে হবে। আফটার দ্যাট দ্য জেলসিমিয়াম ইজ দ্য অ্যানাদার ভেরি গুড মেডিসিন ফর দিস টাইপ অফ কমপ্লেন। কী সিমটম আমরা পাবো জেলসিমিয়ামের ক্ষেত্রে? প্রচুর পরিমাণে উইকনেস পাবো, এক্সজশন পাবো, এবং ডিজিনেস পাবো। চোখ দুটো ঢুলু মানে ত্রন্দ্রালু ভাব, স্লিপলেসনেস ভাব, এবং তার সঙ্গে একটা ঘুম ভাব, এবং তার সঙ্গে ডিজিনেস এবং উইকনেস, সিভিয়ার উইকনেস যদি পেশেন্টের থাকে, সেক্ষেত্রে আমরা জেলসিমিয়াম কিন্তু ইউজ করতে পারি। এইবার আমরা আসি যে হোয়াট আর দ্য টিপস, কী আমাদের করণীয়। অবশ্যই আমরা ইন্ডিভিজুয়ালাইজিং প্রসেসে আমরা হোমিওপ্যাথিক ট্রিটমেন্টে শরণাপন্ন নেব, কারণ অ্যালোপ্যাথিক ট্রিটমেন্টে শুধুমাত্র পার্টিকুলার সেই সময়টাতে একটু রিলিফ হয়, বাট হোমিওপ্যাথিক ট্রিটমেন্টে সেই সময় তো ইমিডিয়েটলি একটা রিলিফ হবেই, এবং তার সঙ্গে কনস্টিটিউশনাল ট্রিটমেন্টেও কিন্তু একটা রিলিফ কিন্তু হবে। কনস্টিটিউশনাল ট্রিটমেন্টে পেশেন্টের ইন ফিউচার আর কোনো প্রবলেম যাতে না আসে বা জিনিসটা যাতে কিওর হয়, সেই ক্ষেত্রে কিন্তু সেই জন্য আমরা অবশ্যই হোমিওপ্যাথিক ট্রিটমেন্টে শরণাপন্ন হবে। ইন্ডিভিজুয়ালাইজেশন প্রসেসে বা হোলিস্টিক অ্যাপ্রোচে আমরা ট্রিটমেন্ট করব।
এরপর আমরা আসি টাইমিং, কখন এই যে মেডিসিনগুলো সম্পর্কে আলোচনা করলাম কখন আমরা নেব। ইন জেনারেল আমরা তো যে কোনো টাইমে নিতে পারি, মানে যেহেতু কনস্টিটিউশনাল ট্রিটমেন্টে আমরা প্রবণতাটা কাটানোর জন্য যে কোনো টাইমে ট্রিটমেন্ট করতে পারি, বাট স্পেশালি বিফোর ট্রাভেলিং আমরা জাস্ট বিফোর ট্রাভেলিং 5-10 ঘন্টা আগে আমরা কিন্তু এটা নিয়ে নেব। আমরা এই মেডিসিনগুলো খাবো। কি ফর্মে নেব? গ্লোবিউস, বেস্ট হচ্ছে গ্লোবিউস ফর্মে এবং রিপিটেড ডোজ 2, 3, 4 এরকম ডোজ কিন্তু নেওয়া। গ্লোবিউস ফর্মে হয়তো নাক্সভমিকা 30 বা ওপিয়াম 30 বা যে মেডিসিনগুলো বলো অ্যাকোনাইট বা বোরাক্স, তাহলে অ্যাকোনাইট হতে পারে, বোরাক্স হতে পারে, ককিউলাস হতে পারে, নাক্সভমিকা হতে পারে, পেট্রোলিয়াম হতে পারে, ট্যাবেকাম হতে পারে, ইপিকাক হতে পারে বা জেলসিনিয়াম হতে পারে। যে মেডিসিনই হোক সেগুলো 30 বা 200 পোটেন্সিতে আমরা গ্লোবিউসে করে বেশ কয়েকটা ডোজ 2, 3, 4 এই ডোজ আমরা নেব এবং জাস্ট বিফোর ট্রাভেলিং 5 থেকে 10 মিনিট বা আধ ঘন্টা আগে থেকে আমরা কয়েকটা ডোজ নিলে এই যে প্রবণতাটা কিন্তু কেটে যাবে। এবং অ্যাডিশনাল টিপস কী কী আছে এর সঙ্গে, কী কী আরও মেনটেন করা উচিত সেটা কি? সেটা হচ্ছে সিট বেল্ট, ওয়্যার দ্য সিট বেল্ট। অবশ্যই যে গাড়িতে সিট বেল্ট, যেমন পার্সোনাল কার হতে পারে, কারণ কি এতে কি হয় আমাদের যে পজিশন, স্টেবল পজিশন, সিট বেল্ট যদি আমরা নিই, সিট ইন এ স্টেবল পজিশন, প্রথমে সিট বেল্ট আমরা নেব আমার প্রাইভেট কার বা সেটা জেট বিমান যদি হয় সেখানে নেব। এবং 2 নম্বর হচ্ছে যাতে স্টেবল পজিশনে, যাতে আমাদের সিট দ্য স্টেবল পজিশন, সিট ইন এ স্টেবল পজিশন, একটা ঠিক উল্টোপাল্টাভাবে বসানো, একদম স্টেবল পজিশনে আমরা বসবো। নাম্বার 2। নাম্বার 3 কি? ফোকাস অন দ্য হরাইজন, পার্টিকুলার একটা জিনিসের প্রতি ফোকাস করে রাখবো। এতে কি হবে, পুরো পার্টিকুলার কোনো অবজেক্টের প্রতি একটা যদি আমরা ফোকাস করে রাখি, এতে আমাদের ব্যালেন্স দ্য ভিজুয়াল অ্যান্ড সেন্সারি সিস্টেমের মধ্যে আমাদের ভিজুয়াল এবং সেন্সারি সিস্টেমের মধ্যে একটা ব্যালেন্স মেনটেন হবে এবং আমাদের ব্রেনের যে মেসেজ, যে সেন্ডিং দ্য কনফ্লিক্টিং মেসেজ, যেটা যাওয়ার রিপিটেডলি ডিউ টু দ্য মোশনের জন্য বা মুভমেন্টের জন্য রিপিটেডলি আমাদের ব্রেনে যে মেসেজটা যাচ্ছিলো ডিউ টু মুভমেন্ট, সেটা আর যাবে না, সেটা বন্ধ হয়ে যাবে। এবং সেই জন্যই কিন্তু পেশেন্ট কমপ্লিটলি এগুলো মেনটেন করলে এবং তার সঙ্গে যদি ট্রিটমেন্ট করে তাহলে কিন্তু এই যে নশিয়াটিক ভাবটা কিন্তু পেশেন্টের চলে যাবে। এবং এগুলো ছাড়াও ফ্রেশ এয়ার নেওয়ার চেষ্টা, সবসময় একটু ব্রেথ দ্য ফ্রেশ এয়ার, একদম মুক্ত বাতাস, মুক্ত বায়ু, একটু শ্বাস নেওয়ার চেষ্টা, ওপেন এয়ার নেওয়ার চেষ্টা করতে হবে। এই সমস্ত জিনিসপত্রগুলো যদি মেনটেন করা যায়। এবং সর্বোপরি আমরা যেটা নিয়ে আলোচনা করব যে কনক্লুশন আমরা অ্যালোপ্যাথিক মোড অফ ট্রিটমেন্ট বা কনভেনশনাল মোড অফ ট্রিটমেন্টের থেকে হোমিওপ্যাথিক মোড অফ ট্রিটমেন্টটাকে বেশি প্রেফার করব, কারণ এটার কোনো সাইড এফেক্ট যেহেতু নেই এবং তার সঙ্গে সঙ্গে সাইড এফেক্ট যেরকম নেই সেরকমভাবে একটা সাময়িকভাবে প্রবলেমটা তো অবশ্যই কমবে, ইনস্ট্যান্ট প্রবলেমটা তো অবশ্যই কমবে, এবং তার সঙ্গে আরেকটা জিনিস যেটা হচ্ছে যে পার্মানেন্ট রিলিফ কিন্তু হবে এবং কমপ্লিটলি এই যে প্রবণতাটা সেটাও কিন্তু পেশেন্টের চলে যাবে। তো এই ক্ষেত্রে আমরা অবশ্যই হোমিওপ্যাথিক ট্রিটমেন্টটাকে বেশি প্রাধান্য দেব। তো এই ছিল আজকের টপিক। আমার একজন পেশেন্ট রিকোয়েস্ট করেছিল, আমি রিকোয়েস্ট করবো আপনারাও যদি কোনো বিষয়ে আপনারা জানতে চান তাহলে আমাকে কমেন্ট করুন, আমি সেই টপিক্সের উপরে আরও ডিটেলসে ভিডিও বানিয়ে দেবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ এভরিওয়ান।